বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ চাকরি প্রার্থী সকল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকে সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মৌলিক সংখ্যা চেনার উপায় পার্ট 2 আমি পার্ট 1 উপস্থাপন করেছি একটি ভিডিওতে। আজকে পার্ট 2 আপনাদের সামনে উপস্থাপন করব। তো পার্ট 2 এর মধ্যে আমি এখানে 4টা প্রশ্ন লিখে রেখেছি। এই 4টা প্রশ্ন মূলত 4টা ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এর আগে মৌলিক সংখ্যা চেনার উপায় পার্ট 1 আপনারা দেখে আসলে অত্যন্ত ভালো হয়, কারণ তার সাথে এই ভিডিওটার সম্পর্ক রয়েছে। তো আপনাদেরকে পরামর্শ দিব যে পার্ট 1টা আপনারা ভালোভাবে করে দেখে আসবেন, বুঝে আসবেন, ইনশাল্লাহ এটা সহজে বুঝতে পারবেন। তো আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত বা পার্থক্য কত বলতে পারে? তো প্রথম প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখবো। 30 থেকে 90 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা আর বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা, এটা আগে আপনারা নির্ণয় করবেন। তো 30 হতে আমরা যদি এগিয়ে যাই তাহলে 30-এর পরেই আসে 31। তার মানে এই 31 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। আমি ভিডিও 1-এ এটা বিস্তারিত বুঝিয়েছি। তাহলে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা পেলাম কত? 31। আর 90 এর মধ্যবর্তী যদি হয় তাহলে 90 এর আগে আমরা এখন 90 এর আগে 89, 89। এখন 89 সংখ্যাটি কি মৌলিক? ইয়েস, 89 সংখ্যাটি মৌলিক। সুতরাং বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 89। বৃহত্তম মৌলিক সংখ্যা পেয়ে গেলাম 90 পর্যন্ত। আর 30 থেকে শুরু করে যদি, তাহলে 31টা হচ্ছে 30-এর পরের মৌলিক সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম। এই দুইটার ব্যবধান বলা হয়েছে, তার মানে এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তাদের ব্যবধানটাই পেয়ে যাব। তো আপনারা জানেন 9 থেকে 1 মাইনাস করলে 8 আসে, আর 8 থেকে 3 মাইনাস করলে 5 আসে। তার মানে এটা হবে 58। এটা হবে 58। তার মানে এটার আনসার হবে এইটা। এই ছিল প্রথম প্রশ্ন, যেটা 27তম বিসিএসে এসেছিল। আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়? তো এই প্রশ্নটা দেখে আপনাদের একটু জটিল মনে হতে পারে যে এই 4টা প্রশ্নকে যদি আমরা বর্গমূল করি আর যদি রেজাল্ট না আসে তাহলে আমরা বুঝবো সেটা পূর্ণবর্গ নয়। কিন্তু একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে সংখ্যার শেষে যখন আপনি দেখবেন, আমি আবার বলছি, সংখ্যার শেষে যখন দেখবেন 2, 3, 7 এবং 8, এই 4টা সংখ্যা যদি থাকে তাহলে এই 4টা সংখ্যা থাকলে এটা কখনো পূর্ণবর্গ হবে না। দয়া করে এটা মুখস্থ রাখবেন। কোনো সংখ্যার শেষে যদি 2, 3, 7 এবং 8 এই 4টা সংখ্যা পাওয়া যায় তাহলে এই সংখ্যাগুলা কখনো পূর্ণবর্গ হবে না। এমন প্রশ্ন হলো, আমাকে বলেছে যে এই 4টা সংখ্যার মধ্যে কোনটা পূর্ণবর্গ নয়। আমি দেখবো এই 4টা সংখ্যার এই 4টা সংখ্যা যে সংখ্যাটির শেষে পাবো সে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না নিশ্চিত। তো আমরা প্রথমে দেখি এখানে শেষে আছে 6 সংখ্যাটি। তো এখানে তো 6 নেই যে এখানে এটা পূর্ণবর্গ হবে। এখানে আছে 1, দেখুন তো 1 এখানে আছে কিনা। যেহেতু 1 এখানে নেই, এগুলা থাকলে পূর্ণবর্গ হবে না, কিন্তু 1 আছে যেমন, তাহলে এটা পূর্ণবর্গ হবে। এখানে লাস্টে আছে, শেষে আছে 9। 2, 3, 7, 8-এর মধ্যে 9 নাই। যেহেতু 9, এই 4টা সংখ্যা থাকলে পূর্ণবর্গ হয় না, কিন্তু 9 আছে, সুতরাং এটা পূর্ণবর্গ হতে পারে। আচ্ছা, মধ্যস্থানে রইল এইটা। এটার শেষে কি আছে? সংখ্যাটা 2 সংখ্যাটা রয়েছে। তো আমরা জানি 2, 3, 7 এবং 8, এই 4টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে না। আমরা দেখলাম একমাত্র এই হয়ের মধ্যে রয়েছে শেষে 2 সংখ্যাটি, সুতরাং এই সংখ্যাটি কি হবে না? পূর্ণবর্গ হবে না। আর বাকি 3টা অবশ্যই পূর্ণবর্গ হবে, আপনারা দেখতে পারেন। তো এই ছিল ট্রিক্স, 2 নম্বর অঙ্ক ট্রিক্স।
আমি আবারও বলছি, যখন দেখবেন কোনো সংখ্যার পরে একবারে শেষে 2, 3, 7 এবং 8 রয়েছে, তখন মনে করবেন এই সংখ্যাটা কখনো পূর্ণবর্গ হবে না। এজন্য এই যে সংখ্যাটা, এই সংখ্যার শেষে রয়েছে 5182, এর শেষে রয়েছে 2, যে কারণে এই সংখ্যাকে বর্গ করলে যে কখনো পূর্ণবর্গ হবে না, বাকিগুলো পূর্ণবর্গ হবে। তো এই ছিল টিক্স। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি মৌলিক দ্বিজোট? মৌলিক দ্বিজোটের সংজ্ঞা হলো, পাশাপাশি দুইটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয়, তাহলে সেই মৌলিক সংখ্যা দুইটিকে দ্বিজোট মৌলিক বলা হয়। আমি আবার বলছি, যদি পাশাপাশি দুইটি মৌলিক সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফলটা কি আসে, 2 হয়, তখন সেই দুইটা মৌলিক সংখ্যাকে বলা হয় মৌলিক দ্বিজোট। আমরা প্রথমে এই অপশনটা দেখি, 2 এবং 3 মৌলিক সংখ্যা, এই দুইটাকে যদি বিয়োগ করি রেজাল্ট কি 2 আসে? 2 আসে না, সুতরাং এটা আনসার হবে না। আমরা যদি এটাকে বিচার করি, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সুতরাং এটা আমরা টেস্টেই যাব না। আপনি 3 থেকে 1 বিয়োগ করলে 2 আসে, মনে করতে পারেন সেটা মৌলিক সংখ্যা, দ্বিজোট মৌলিক সংখ্যা, কিন্তু হবে না, কারণ 1 সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা, এটা মৌলিক নয়, সুতরাং এটা আমরা টেস্ট করবই না। 5 এবং 7, প্রথমে দেখবেন এই দুইটা কি মৌলিক? ইয়েস, 5 মৌলিক, 7ও মৌলিক। 5 থেকে 7 মাইনাস করলে কত আসে? 2 আসে, সুতরাং এটা মৌলিক দ্বিজোট হবে, এটা কনফার্ম। এটা 19 এবং 23, 19 মৌলিক সংখ্যা, ইয়েস। 23 মৌলিক সংখ্যা, হ্যাঁ ইয়েস। মৌলিক সংখ্যা যখন দুইটাই পেলাম, কিন্তু এখন দেখতে হবে বিয়োগফলটা 2 হয় কিনা। 23 থেকে 19 বিয়োগ করলে কি 2 হয়? না, সুতরাং এটাও হবে না, তাহলে আনসার হবে গ। এই ছিল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন মূলত একটা তথ্য, এটা স্মরণ রাখবেন, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা হয়। যেমন মনে করেন একটা 2 একটা মৌলিক সংখ্যা, এটার যখন আমরা কি করব, বর্গমূল করব, তখন অবশ্যই এটা অমূলত সংখ্যা হবে। √3 একটি অমূলত সংখ্যা, √5 একটি অমূলত সংখ্যা, √7 একটি অমূলত সংখ্যা, √11 একটি অমূলত সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা যা আছে সেগুলোকে রুট করলেই সেটা হবে অমূলত সংখ্যা। দয়া করে এই তথ্যটা স্মরণ রাখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এই ছিল মৌলিক সংখ্যা চেনার 2টা পার্ট। এই 2টা পার্ট গুরুত্ব সহকারে যদি দেখেন, তাহলে মৌলিক সংখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ অনায়াসে আপনারা দিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।